হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11, আমরা পদার্থবিদ্যা একাদশ শ্রেণীর যে সিলেবাস রয়েছে তা সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 2 এর ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে স্থিতিবিজ্ঞান, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে শুরু করছি। তো তার আগে অধ্যায়ের নাম তোমরা নিজেদের ছায়া প্রকাশনী কিংবা সান্তাতে দেখবে। তো সেখানে স্থিতিবিজ্ঞান কিংবা একমাত্রিক গতি লেখা রয়েছে। যেহেতু আমরা ছায়া প্রকাশনীতে যেরকম পর পর টপিকস গুলো রয়েছে সেভাবে আলোচনা করব, বেশিরভাগ ছাত্রছাত্রীরা যেহেতু সেই বই ফলো করে, তো সেই জন্য সেই টপিক হিসাবে আলোচনা করলে তোমাদের পড়তে সুবিধা হবে। তো আমরা যেটা এই ভিডিওতে আলোচনা শুরু করার আগে, তো প্রথমে আমরা ফিজিক্স কিংবা পদার্থবিদ্যা, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং একটা প্রাচীন একটা ব্রাঞ্চ কিংবা শাখা, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে বল বিজ্ঞান। তো বল বিজ্ঞান সম্বন্ধে তোমাদের ভালো করে ধারণা একটু একটু রয়েছে, ক্লাস 9 এ স্পেশালি একে আমরা বলে থাকি মেকানিক্স। তো এবার প্রশ্ন হচ্ছে বল বিজ্ঞানে কি আলোচনা হয় না, মেকানিক্সে মূলত কি হয় না, বস্তুর উপরে, সে স্থির বস্তু হোক কি গতিশীল বস্তু হোক, তো তার উপরে বল ক্রিয়া করলে তার বস্তুর কিরকম গতি থাকছে কিংবা তার প্রকৃতি কেমন, সেই সংক্রান্ত আলোচনাগুলো করা হয়। এবার এই বল বিজ্ঞানে যদি আমরা শাখা দেখি, তাহলে বল বিজ্ঞানে শাখাতে যেটা মূল ব্যাপার হয় সেটা হচ্ছে কি না, একটা হচ্ছে কি তার মধ্যে না গতি বিজ্ঞান, যাকে আমরা বলি ডাইনামিক্স কিংবা ডিনামিক্স, ডাইনামিক্সই বলি আমরা। তো একটা হচ্ছে গতিবিজ্ঞান, আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে স্থিতিবিজ্ঞান। একে আমরা বলি স্ট্যাটিক্স। তাহলে এই গতিবিজ্ঞান স্থিতিবিজ্ঞান ব্যাপারটা একটু বলি, এগুলো পরীক্ষাতে লাগবে না, কিন্তু কনসেপ্টের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই গতিবিজ্ঞানে বুঝতে পারছো নাম থেকে, এখানে গতিশীল বস্তু এবং তাদের উপর, অর্থাৎ কোন বস্তুর উপরে বল প্রয়োগ হলো, তার এই যে গতিশীলতা সম্বন্ধে আলোচনা, সেই আলোচনাগুলো কিন্তু করা হয়ে থাকে এই গতিবিজ্ঞান। তার মানে কি না, কোন গতিশীল বস্তুর উপর বলের যে প্রভাব সেইটা আলোচনা করা হয় গতিবিজ্ঞানে। আর স্ট্যাটিক্স কিংবা স্থিতিবিজ্ঞানে যেটা করা হয়, বল কিংবা অনেকগুলো বল, আমরা বলতে পারি মানে অনেকগুলো কম্বিনেশন হিসাবে, হয়তো অনেকগুলো বল একই সঙ্গে ক্রিয়া করছে কোনো বস্তুর উপর, তো তখন তার সামনের শর্ত এবং সেই শর্তগুলো কি কি সেইগুলো সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা করে থাকি এই স্ট্যাটিক্সে। তার মানে কি, বলের প্রভাবে সাম্য অবস্থা এবং যে বিভিন্ন রকমের সাম্য অবস্থা, সেটা আমরা পরে একটা চ্যাপ্টার রয়েছে স্থিতিবিজ্ঞান বলে, সেখানে কিন্তু আলোচনা আমরা করব। তো এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্যাটিক্স আর এই যে ডাইনামিক্স কিংবা ডিনামিক্স এর মধ্যে, এই ডিনামিক্স এর আবার দুটো শ্রেণীবিভাগ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে স্থিতিবিজ্ঞান, আর আরেকটা হচ্ছে এখানে যেরকম আমরা পড়লাম গতিবিজ্ঞান, তার আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে চলবিজ্ঞান। স্থিতিবিজ্ঞান যেটাকে আমরা বলি কাইনেমেটিক্স, আর চলবিজ্ঞানকে আমরা বলি কাইনেটিক্স। স্থিতিবিজ্ঞানে কি হয় না, বস্তুর উপরে বল প্রয়োগ হচ্ছে, তার গতিশীলতা সম্বন্ধে আলোচনাও করা হবে, তার গতি সম্বন্ধে আলোচনা করা হবে, কিন্তু তার কারণ সম্বন্ধে কিন্তু আলোচনা করা হবে না। এই দুটোর মধ্যে মূল পার্থক্য কিংবা ফারাক এটাই যে স্থিতিবিজ্ঞানের ক্ষেত্রে আমরা কিন্তু বলের কারণ সম্বন্ধে কোনো কিছু জানার চেষ্টা করব না, কিন্তু চলবিজ্ঞানে আমরা কারণ এবং গতি দুটো নিয়ে আলোচনা করব। ওই জন্য তোমরা একটু মাথায় রাখবে, যেটা হচ্ছে আমরা গতির কারণ যদি পর্যালোচনা না করে গতি আলোচনা করি, তখন হচ্ছে সেটা স্থিতিবিজ্ঞান। স্বাভাবিকভাবে ক্যালকুলেশনটা অনেক সিম্পল হবে, জটিল হবে না। আর কাইনেটিক্স কিংবা চলবিজ্ঞানে কি হয় না, গতির কারণটা কিন্তু পর্যালোচনা করে তারপরে গতি বিশ্লেষণ করা হয়। আমাদের সিলেবাস যেটা ক্লাস 11 এ রয়েছে সেটা হচ্ছে এইটা, আমরা এই চ্যাপ্টারটা শুরু করছি। তাহলে বাকিগুলোকে ভুলে গিয়ে আমাদেরকে কাইনেমেটিক্স চ্যাপ্টারটা আমরা শুরু করব।
এই স্থিতিবিজ্ঞান চ্যাপ্টারটা আমরা একমাত্রিক গতিটাই আমাদের, যেটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট সরলরেখা বরাবর যেটা আমরা বলে থাকি সরলরৈখিক গতি, সেটাই আমাদের 11 এর সিলেবাসে রয়েছে। তো এবার একটু সিলেবাসের দিকে যদি আসা হয়, আমাদের সিলেবাসে এই ইউনিট 2 এখানে দুটো চ্যাপ্টার রয়েছে। একটা হচ্ছে এই একমাত্রিক গতি, দ্বিতীয় হচ্ছে ভেক্টর। তো এই দুটো চ্যাপ্টারই খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্লাস 11 এর অ্যানুয়াল এক্সামিনেশন এবং যে কোনো এন্ট্রান্সে ডব্লিউবিজেই হোক কি জেই মেন কি নিট সবার ক্ষেত্রে কিন্তু সিলেবাসে তো রয়েছে, আর প্রশ্ন প্রায় কিন্তু আসে। তো এই জন্য এই দুটো চ্যাপ্টার ভালো করে শিখে থিওরি অঙ্ক ভালো করে বুঝলে তোমাদের কিন্তু শুধুমাত্র 11 এ নয়, আবার 12 এর পর যখন তোমরা দেবে এন্ট্রান্স গুলো, তখন কিন্তু বিভিন্ন কলেজের পরীক্ষাগুলো হোক, অ্যাডমিশন টেস্ট কিংবা এন্ট্রান্স, সব ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। ওই জন্য এই দুটো চ্যাপ্টার আমিও চেষ্টা করবো একদম ধীরে ধীরে ধরে ধরে পড়াতে, আর অঙ্ক সহ তোমাদেরও তাই বলবো বইতে কোনো কিছু স্কিপ না করে ভালো করে পড়তে। তো এখানে এই দুটো চ্যাপ্টার থেকে আমাদের 11 এর অ্যানুয়াল এক্সামিনেশনে কি হয়, মোট 10 নাম্বার এসে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ 11 এ পরের দিকে কিছু চ্যাপ্টার রয়েছে যেখানে হয়তো 9টা চ্যাপ্টার মিলে 10 নাম্বার আছে, কিন্তু এখানে এই দুটো চ্যাপ্টার মিলেই 10 নাম্বার আছে। যেরকম এর আগের যে চ্যাপ্টার ছিল মাত্রা বিশ্লেষণ কিংবা ভৌত রাশি, যে চ্যাপ্টারটা ছিল ফার্স্ট চ্যাপ্টার ইউনিট 1 এ, সেখান থেকে মাত্র 2 নাম্বার আছে, দুটো আবার শর্ট প্রশ্ন, আমি সেই ভিডিওগুলোতে বলেছি। তো এখানে যে 10 নাম্বার যে প্রশ্ন থাকে, তার মধ্যে একটা 5 নাম্বারের প্রশ্ন থাকে, সেগুলো স্প্লিট আকারে থাকতে পারে, যেরকম 3+2 কিংবা 3+1+1 কিংবা 2+2+1। আর কি না, এছাড়া এখানে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আছে, তোমরা নিজের বইতে একদম প্রথমের দিকে যে পেজগুলো রয়েছে যেখানে সিলেবাস রয়েছে সেখানে দেখতে পারো। সেখান থেকে দুটো এমসিকিউ আছে, দুটো চ্যাপ্টার মিলে। একটা চ্যাপ্টার থেকে এলেও কিছু বলার নেই, কারণ দুটো চ্যাপ্টার মিলে প্রশ্ন থাকবে। তার মধ্যে যদি একটা থেকে নাও থাকে তাহলেও কিছু করার নেই, সিলেবাসের নিয়ম কিন্তু এরকম, মাধ্যমিকের মতো কিন্তু নয় যে একটা চ্যাপ্টার থেকেই থাকবে একটা ফিক্স পরিমাণের নাম্বার। এখানে ইউনিট ওয়াইজ ডিভিশনটা কিন্তু হয়ে থাকে। এইখানে তারপর হচ্ছে যে ভিএসএ টাইপের প্রশ্ন, অর্থাৎ ভেরি শর্ট অ্যানসার টাইপের প্রশ্ন, সেটা থাকে একটা। তার মানে এমসিকিউ থাকছে দুটো, ভিএসএ থাকছে একটা, আর একটা এসএকিউ থাকছে 2 নম্বরের একটা। তাহলে এইখানে এসএকিউ যেটা 2 নম্বরের একটা থাকছে, তার মানে এইরকম। আর আরেকটা থাকছে যেটা লং অ্যানসার টাইপ, সেটা হচ্ছে 5 নাম্বার, অর্থাৎ সেটা থাকে অ্যাকচুয়ালি একটা, তার মানে 5x1। তাহলে আমরা যদি এখান থেকে লক্ষ্য করে দেখি, তাহলে 5 5 এ 10, তাহলে অ্যানুয়াল এক্সামিনেশনে খুবই গুরুত্বপূর্ণ। এবার একটু সিলেবাসের মধ্যে প্রবেশ করা যাক। আমি এই ভিডিওতে তোমাদের যেহেতু সূচনা পর্ব নিয়ে আলোচনা করছি, তো পরীক্ষার দৃষ্টিকোণে হয়তো এই ভিডিওতে হয়তো কয়েকটা জিনিসই গুরুত্বপূর্ণ, কিন্তু ক্লাস 9 এ যখন তোমরা সেকেন্ড চ্যাপ্টার পড়েছিলে বল ও গতি ভৌতবিজ্ঞানে, তখন কিন্তু এর প্রারম্ভিক আলোচনা তোমাদের সঙ্গে কিন্তু হয়েছে। তো সেটা থেকেই আলোচনা শুরু করব। সবচেয়ে প্রথম দুটো শব্দ, যে শব্দ দুটো বুঝতে অনেক ক্ষেত্রেই 9 এর স্টুডেন্ট এবং আমাদের ক্লাস 11 এর স্টুডেন্টদের তো খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বস্তু আর একটা হচ্ছে কণা। তো বস্তু ও কণা এই জিনিসটা কি সেটা নিয়ে একটু বলি। দেখো, বস্তু মানে সে চারিদিক থেকে কিংবা সব দিক থেকে বলা উচিত সীমাবদ্ধ থাকবে, তার নির্দিষ্ট ভর রয়েছে, তার আয়তন রয়েছে, সেটা নির্দিষ্ট আয়তন দখল করে তাকে আমরা বস্তু বলে থাকি। তার মানে সোজা কথা একদম একটা ক্লোজড কোনো পদার্থ, তার মানে যার নির্দিষ্ট আকার আয়তন আছে, ভর তো অবশ্যই আছে, সে একটা স্থান দখল করে আছে, তাকেই আমরা বলি বস্তু। তো বস্তু আমাদের চারিদিকে ভর্তি রয়েছে, তোমরা যে কোনো উদাহরণ নিতে পারো। কিন্তু কণা জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ফিজিক্সের আলোচনার ক্ষেত্রে। কণাকে আমরা যেরকম বস্তু আমরা সাবস্টেন্স বলে থাকি, কিন্তু কণাকে আমরা বলি পার্টিকেল। কণার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে এর ভর অবশ্যই আছে, কিন্তু ধরা হয় এর ভর একটা বিন্দুতে, ধরো এরকম একটা বিন্দুতে কেন্দ্রীভূত হয়ে আছে তার ভর। তাহলে ব্যাপারটা কেমন না, তার ভর আছে কিন্তু তার আকার আয়তনকে আমরা নেগলেক্ট করছি কিংবা উপেক্ষা করছি। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে আকার আয়তনকে আমরা উপেক্ষা করছি কিংবা নেগলেক্ট করছি মানে কি? না, মানে হচ্ছে আকার এবং তার আয়তনকে নেগলেক্ট করা মানে তার ভর একটা ছোট্ট বিন্দুতে কেন্দ্রীভূত হয়ে আছে।
এই জিনিসটা বাস্তবে কিন্তু কখনই পাওয়া যায় না। বাস্তবে কণা বলে কিছু পাওয়া যায় না। আমরা ইলেকট্রন কণা বলছি, প্রোটন কণা বলছি, হ্যাঁ বলছি, সেগুলো অনেক ছোট, সেগুলো সাব অ্যাটমিক পার্টিকেল বলে বলি ঠিকই, কিন্তু এমনি যদি বলা হয়, আমি অ্যাটমিক লেভেলে যাচ্ছি না, এমনি বাস্তবে কিন্তু কণা বলে কিছু হয় না, কারণ তাদের আকার আয়তনকে আমরা নেগলিজিবল ধরি না। কিন্তু তাহলে ধরছি কেন এখানে? না, এইখানে ধরা হয় এই কারণে যাতে করে ক্যালকুলেশন সুবিধা হয়, জটিল না হয়। আমরা ছোট্ট উদাহরণ দিই। দেখা গেল একটা বাস রাস্তায় যাচ্ছে, একটা সরলরেখা বরাবর যাচ্ছে, তাহলে আমরা বললাম একটা সরলরৈখিক গতি কিংবা একমাত্রিক গতি, একটা অক্ষ বরাবর এর গতি আমরা বিশ্লেষণ করতে পারি। কিন্তু বাসটা দেখতে কেমন, বাসটা কত বড়, কি ব্যাপার, সেটা নিয়ে কোনো দরকারই নেই আমাদের। বাস কোন দিক বরাবর যাচ্ছে, কত গতিবেগ নিয়ে যাচ্ছে, কত সরণ হয়েছে কিংবা কত দূরত্ব গেছে, সেইগুলি আমাদের জন্য দরকার। কিংবা যদি অবস্থানের কথা বলা হয়, কোথায় বাসটা আছে সেটা হলেই হবে। সেম যদি আমি ট্রেনের কথা বলি, ট্রেন একটা স্টেশন থেকে ছেড়ে আরেকটা স্টেশনে পৌঁছলো, তো ট্রেন কত বড় ছিল, ট্রেনের শুধু ইঞ্জিন ছিল না কামরা দুটো ছিল কি 20টা ছিল, সেটা কিন্তু ফ্যাক্টর না। তারপরে এই ক্ষেত্রেও আমরা কিন্তু কণা হিসেবে ট্রিট করেই ক্যালকুলেশনটা করছি। তার মানে ক্যালকুলেশনের সিম্পলিফিকেশনের জন্য আর ক্যালকুলেশনের কোনো সমস্যা সৃষ্টি যেন না হয়, সেই জন্য আমরা কণা হিসেবে কিন্তু ট্রিট করে থাকি। এইবারে বলি, যেটা আমাদের নেক্সট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের চ্যাপ্টারের নাম কি না একমাত্রিক গতি। তো আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আউট করছি যে একমাত্রিক গতি, তাহলে একমাত্রিক গতি, আর দেখবে রয়েছে দ্বিমাত্রিক গতি, আর কি ত্রিমাত্রিক গতি। এইটা সম্বন্ধে একটু ছোট্ট করে আমরা জেনে নিই। অবশ্যই আমাদের একমাত্রিক গতি নিয়ে মূলত আলোচনা সিলেবাসে। তো এই যে তিনটে জিনিস সম্বন্ধে যদি বলা হয়, তার নাম থেকেই বুঝতে পারছো যে একমাত্রিক গতি মানে একটা নির্দিষ্ট অক্ষ বরাবরের গতি ধরা হচ্ছে। তাহলে একটা সরল রেখা ধরতে পারি আমি, ধরো ও x অক্ষ বরাবর কি y অক্ষ বরাবর কি z, যাই হোক একটা নির্দিষ্ট অক্ষ বরাবর, একে ওই জন্য আমরা একটা সরলরৈখিক গতিও বলতে পারি। ধরো তুমি রাস্তায় সাইকেল চালিয়ে তোমরা যাচ্ছ, কিংবা একটা অটো চলে গেল, একটা গাড়ি চলে গেল, একটা বাস চলে গেল, এগুলো সবগুলো কিন্তু সরলরৈখিক গতি, তাহলে এগুলো সব একমাত্রিক গতি। কিংবা দেখা গেল বন্দুক থেকে বুলেট ফায়ার করা হলো, তাহলে সেই যে বুলেটের গতি সেটাও কিন্তু একমাত্রিক গতি। কিন্তু দ্বিমাত্রিক গতি মানে কি না, একটা তল, যেমন ধরো এই বোর্ড একটা xy তল আমি হিসাবে ধরতে পারি, ধরো এটা x আর এটা y হচ্ছে, এটাকে x তল যদি ধরি, তাহলে xy তল, তাহলে এটা দ্বিমাত্রিক। তো এখানে যদি কোনো বস্তু, ধরো এখানে একটা পোকা কিংবা একটা পিঁপড়ে এখানে যাচ্ছে, তো তার এই যে গতি একটা তলে সীমাবদ্ধ, সেই জন্য এটাকে আমরা দ্বিমাত্রিক গতি বলতে পারি। তোমরা যদি নিজের ছায়া প্রকাশনী বইও দেখো, সেখানে অনেকগুলো উদাহরণ রয়েছে। বলেছে প্রাসের গতি মানে কি না, একটা বস্তু, একটা পাথরের টুকরো হাতে নিলে অনুভূমিক তলের সাপেক্ষে অর্থাৎ ভূপৃষ্ঠের সাপেক্ষে একটা নির্দিষ্ট কোণ, ধরো 30 ডিগ্রি কি 45 ডিগ্রি কোণ করে বস্তুটাকে এরকম ছুড়ে দিলে, তাহলে বস্তু কি হলো, এরকম গেল গিয়ে মাটিতে পড়লো। তো এটা একটা তলে সীমাবদ্ধ। কিংবা একটা বৃত্তীয় গতি, সাইকেলে বেগে কোনো কিছু আমরা কিছুটা চিপকে দিলাম, তো রিং যেভাবে গতিশীল হচ্ছে সাইকেল চালানোর সময় সেভাবে গতিশীল হলো, তো এটা একটা বৃত্তীয় কিংবা আবর্ত গতি। কিংবা ফ্যানের প্লেটে যদি কিছু লাগিয়ে দিই আমরা, তার সঙ্গে ঘুরতে থাকবে, সব দ্বিমাত্রিক গতি। ত্রিমাত্রিক গতি কেমন হবে না, দেখা গেল এই ঘরের মধ্যে এখানে একটা মশা উড়ে যাচ্ছে, একটা পোকা উড়ে যাচ্ছে, তো তার ক্ষেত্রে x y z তিনটে জিনিসই কিন্তু, অর্থাৎ x অক্ষ বরাবর তার পজিশন, y বরাবর z বরাবর, তিনটেই কিন্তু গুরুত্বপূর্ণ, তিনটেই লাগবে। তো এটা ত্রিমাত্রিক দেশে যেরকম প্রথম ক্ষেত্রে একমাত্রিক দেশে গতি, দ্বিতীয় ক্ষেত্রে দ্বিমাত্রিক x y হোক, y z হোক কি z x হোক, তৃতীয় ক্ষেত্রে কিন্তু ত্রিমাত্রিক দেশে আলোচনা করা হচ্ছে, সেটার নাম হয়ে যাচ্ছে ত্রিমাত্রিক গতি। তোমাদের বইতে তোমরা দেখতে পারো, সেখানে কয়েকটা উদাহরণ দিয়েছে, যেরকম বলেছে বিমানের গতি, যেরকম আমি পোকার ক্ষেত্রে বললাম কি মশার ক্ষেত্রে বললাম, বিমান যখন উড়ে যাচ্ছে আমাদের, তোমার দাঁড়িয়ে দেখবে নিচে এটা প্লেন উড়ে চলে যাচ্ছে, তো অবভিয়াসলি তার অবস্থান কিন্তু x, y, z, শুধু x y হলে হবে না, কারণ তার তিনটেই অ্যাক্সিস কিন্তু লাগবে। আরেকটা উদাহরণ দিয়ে যেটা তোমাদের হয়তো বুঝতে প্রবলেম হতে পারে, কি না বলছে যে এই ক্ষেত্রে সংকিল কিংবা স্পাইরাল গতি। তোমরা আগেকার পেন গুলো যদি দেখো, এখন তো অনেকে ইউজ এন্ড থ্রো কিংবা নরমাল যে পেন গুলো ইউজ করছে তাতে স্প্রিং থাকে না, যেরকম আমাদের সাইকেলের স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন যে স্প্রিং গুলো দেখি, তো সেই স্প্রিং গুলো কেমন থাকে তোমরা নিশ্চিত জানো, এরকম টাইপের থাকে। তো এই যে গতি, এই গতিটা কেমন যদি আমি 3 ডাইমেনশনে বোঝাই, এরকম তো
এটাকে আমরা বলি স্পাইরাল গতি কিংবা সংখিল গতি। এই গতিও কিংবা হেলিক্যাল গতি, এই গতিকে আমরা কি বলবো না, এই গতিটা হচ্ছে স্বাভাবিকভাবে ত্রিমাত্রিক গতি। তো এটা একটু ধারণা দরকার, কারণ হচ্ছে পরীক্ষাতে সরাসরি সংজ্ঞাটা আসবে না, বেশিরভাগই যেটা সম্ভাবনা সিলেবাসে রয়েছে, কিন্তু ধারণাটা দরকার যাতে করে অঙ্ক করার সময় কিংবা কোনো থিওরি বোধমূলক প্রশ্নের ক্ষেত্রে যাতে করে সমস্যা না হয়। নেক্সট যে টপিকটা হচ্ছে সেটাও 9 প্রশ্ন, যে স্থিতি গতি এবং সেখান থেকে চরম স্থিতি এবং চরম গতি সম্বন্ধে ধারণা। দেখো, স্থিতি গতিকে সবচেয়ে সহজ সংজ্ঞা কি হতে পারে কিংবা সহজভাবে কি বলা যেতে পারে? ক্লাস 11 এ তো স্থিতি কাকে বলে গতি কাকে বলে আসা মুশকিল, কারণ সেটা 9 প্রশ্ন। তবুও কনসেপ্টটা তো লাগবে। ধরো সময়ের পরিবর্তনের সঙ্গে যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না হয়, বস্তু যেখানে ছিল সেখানেই আছে, তখন তার সেই অবস্থাকে আমরা স্থিতি বলতে পারি। কিন্তু যদি সময় পরিবর্তনের সঙ্গে তার অবস্থা পরিবর্তন হয়, তাহলে তার স্থিতি সেটা বলবো না, সেটাকে আমরা গতি বলবো। আমি একটা সহজ উদাহরণ দিই। তোমাদের বিদ্যালয় যেখানে ছিল সেখানেই আছে, তোমাদের বাড়ি যেখানে ছিল ধরো সেখানেই আছে, সেই বাড়িতেই তুমি থাকছো এখন, তাহলে এগুলোকে আমরা স্থির বস্তু বলি, তাহলে এই অবস্থাকে আমরা স্থির বলতে পারি। কিন্তু একটা বাস, তোমরা তাকে দেখলে একটা স্টপেজে ছিল সকালবেলা, সন্ধ্যাবেলা দেখলে অন্য স্টপেজে আছে, পরের দিন দেখলে আবার অন্য কোনো স্টপেজে আছে অন্য সময়, তাহলে এটা গতিশীল, এটা স্থির নয়। কিংবা একটা গাছ, একটা নারকেল গাছ তুমি দেখবে একটা জায়গাতে আছে, পরের দিনে দেখছো, তারপরে দিন 2 মাস পরে দেখছো নারকেল গাছটা সেখানেই আছে, তো এটা কিন্তু স্থির অবস্থাকে বোঝাচ্ছে। তাহলে চলতি ভাষায় কিংবা সহজে বোঝার জন্য আমরা স্থিতি গতি এইভাবে কিন্তু বুঝতে পারি। এখানে তোমাদের বইতে অনেকগুলো উদাহরণ রয়েছে, যেরকম ধরো গতির ক্ষেত্রে বলছে সূর্যের চারিদিকে পৃথিবীর যে গতি, তো একইভাবে উপগ্রহগুলোর গতি, যেরকম ধরো চাঁদের গতি পৃথিবীর চারদিকে, তাকেও আমরা বলতে পারি গতি। কিন্তু এই যে চরম গতি কিংবা চরম স্থিতি কনসেপ্টটা কি? না দেখো, চরম স্থিতি যদি ভাবা হয়, একটু আমাদেরকে ভাবাবে কয়েকটা জিনিস। কিরকম না, আমরা বলছি আমার স্কুল বাড়ি কিংবা নিজের বাড়ি স্থির, একজন ছাত্র বলছে কি একজন ছাত্রী বলছে, কিন্তু একটু ভেবে দেখো তো, অন্যদিকে গতির উদাহরণ আমরা বলছি সূর্যের চারদিকে পৃথিবী গতিশীল, সূর্য স্থির পৃথিবী গতিশীল। তার মানে কি হচ্ছে না, একটু গন্ডগোল হয়ে যাচ্ছে না? এদিকে বলছি আমরা স্কুল স্থির, সে থাকে পৃথিবীতে, স্কুল পৃথিবীর মধ্যে রয়েছে, কি বাড়ি স্থির কি গাছ স্থির, আর সেদিকে পৃথিবী গতিশীল, তো দুটোর বিরুদ্ধে হয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা যখন স্থিতি গতি নিয়ে আলোচনা করি তখন আলোচনাটা হয় কি, যে বস্তুর উপরে আমরা থাকি তাকেই আমরা স্থির ধরি। আমরা ছোট্ট উদাহরণ দিই, বাসের মধ্যে বসে তোমরা একটা স্থান থেকে আরেকটা স্থানে যাচ্ছ, তাহলে তুমি কি ভাবছো যে বাসের মধ্যে আমি আছি, তার মানে আমি স্থির। বাইরে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে বাস স্টপেজে কিংবা রাস্তায় যাচ্ছে, সে কি ভাবছে আমি স্থির, বাস কিন্তু গতিশীল। তাহলে আমার আপেক্ষিক ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ কার সাপেক্ষে গতি কিংবা স্থিতি আমরা বিবেচনা করছি সেটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ওই জন্য আমরা বলে থাকি যে বস্তু স্থিতি গতি যে অবস্থায় বলি না কেন, সেটা কিন্তু একটা রিলেটিভ কিংবা আপেক্ষিক ব্যাপার চলে আসে, তো সেটা একটু পরে আসছি। তোমাদের বইতে কিছু উদাহরণ রয়েছে, যেরকম বলছে চলন্ত ট্রেনে থাকার সময়, আমি যেমন বাসের উদাহরণ দিলাম, তোমাদের বইতে ট্রেনের রয়েছে একই ব্যাপার। কিংবা যদি আমরা বলি যে আমরা বললাম যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি, তাহলে আমরা কি দেখছি না, চাঁদ মেলায় গতিশীল, কিংবা সূর্য গতিশীল, কিংবা কোনো নক্ষত্র কিংবা কোনো তারা গতিশীল। তাহলে পৃথিবীতে থাকছি বলে পৃথিবীকে স্থির ধরে নিচ্ছি, কিন্তু বাস্তবে পৃথিবী কিন্তু স্থির নয়, সূর্যের চারিদিকে কিন্তু গতিশীল। তাহলে এই যে কনসেপশনের জন্য কার সাপেক্ষে নিচ্ছি সেটা ফ্যাক্টর। তো যদি সেই স্থির না থাকে, তাহলে আমি যদি নিজে স্থির না থাকি, তাহলে আমি অন্য কারো স্থির অবস্থা কিংবা গতিশীল অবস্থা সম্বন্ধে কি করে বলতে পারি? এই জন্যই এই কথাটা চলে আসে যে পরম স্থিতি বলে কিন্তু কোনো কিছু নেই। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আবার ক্লাস 9-এও বলেছি। সেটা কি না, একটা বস্তু সে কি হলো না, সে গতিশীল, তোমরা বললে সে স্যার গতিশীল। তারপর বললে কি না, ওই গাছটা কিন্তু স্থির, কিন্তু সেই গাছটা কোথায় আছে? পৃথিবীতে আছে। পৃথিবী কিন্তু গতিশীল সূর্যের চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে, কিন্তু সূর্য আবার স্থির নয়। কারণ কি, আমাদের যে ছায়াপথ কিংবা আমাদের যদি গ্যালাক্সির কথা ভাবা হয়, সেইখানে কিন্তু অন্যান্য ছায়াপথের সাপেক্ষে সে কিন্তু স্থির হচ্ছে না। তার মানে কি, আমাদের ছায়াপথে সূর্য অন্য নক্ষত্রের সাপেক্ষে স্থির নয়, আবার সেই ছায়াপথ আমাদের যদি আকাশগঙ্গার কথা বলা হয়, সে কিন্তু অন্যান্য ছায়াপথের সাপেক্ষে কিন্তু সেও স্থির কিন্তু নয়। তাহলে সবগুলো আপেক্ষিক ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু তাহলে যদি কোনো বস্তুই আসলে স্থির নয়,
তাহলে আমি পরম স্থিতি নিয়ে কি করে আলোচনা করব, কি চরম স্থিতি নিয়ে কি করে আলোচনা করব? তার মানে পরম স্থিতি কিংবা চরম স্থিতি বলে আমাদের কিন্তু সেরকম কারো কোনো জানা নেই, এরকম কিছু নেই, পুরোটাই আপেক্ষিক ব্যাপার। তো যেহেতু চরম স্থিতি নেই, তাহলে চরম গতির কথাও আসছে না। কারণ কেউ যখন স্থিরই নয়, তাহলে তার সাপেক্ষে অন্যান্য কোনো বস্তু কিংবা তার গতিশীলতা সম্বন্ধে আমরা কি করে কোনো মন্তব্য করতে পারি? ওই জন্য দেখবে তোমাদের পেজ নাম্বার 31-এ চরম গতি নিয়েও একই কথাই বলা রয়েছে যে মহাবিশ্বে কোন স্থির বস্তু একটাও নেই। যেহেতু কোনো বস্তুই স্থির নয়, তাহলে তার সাপেক্ষে অন্য কোনো বস্তুর গতিশীলতা আমি কি করে আলোচনা করতে পারি? তার মানে কোনো চরম স্থিতি কিংবা চরম গতি বলে কোনো কিছুই নেই। তো এখানে এটা হলো। এইবার একটা খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি না নির্দেশতন্ত্র। তো নির্দেশতন্ত্র সম্বন্ধে যদি বলা হয়, যাকে আমরা, আমার বরং দুটো জিনিস লেখা উচিত, নির্দেশ বস্তু ও নির্দেশ তন্ত্র। এই দুটো জিনিস খুবই পপুলার এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আর এটা এবং ক্লাস 11 কিন্তু গুরুত্বপূর্ণ। এবার নাম থেকে বুঝতে পারছি আমরা বলি কি যে কোন রেফারেন্স বডি এবং কোন রেফারেন্স ফ্রেম। দেখো, যখন আমরা কোন একটা গতি নিয়ে আলোচনা করছি, সাপোজ ট্রেনের মধ্যে একটা বল তুমি হাতে নিয়েছো, তোমরা সে বলটাকে এরকম ছুড়ে দিলে, বলটা এসে নিচে পড়লো ট্রেনের মধ্যে, তাহলে এই যে বস্তুর উলম্ব গতি আলোচনা করব, তাহলে উলম্ব গতি তো আমি যা খুশি যে কোনো বস্তুর সাপেক্ষে আলোচনা করতে পারি। সে রাস্তায় একজন দাঁড়িয়ে আছে তার সাপেক্ষে, রাস্তায় একটা গাছ আছে তার সাপেক্ষে, কি কোনো দোকান আছে তার সাপেক্ষে, কোনো বাস দাঁড়িয়ে আছে তার সাপেক্ষে, কোনো বাস গতিশীল কিংবা পাশের ট্র্যাকে কোনো ট্রেন গতিশীল তার সাপেক্ষে। তো এরকম তো অসংখ্য জিনিস আমি ধরতে পারি। তাহলে কোন বস্তু স্থিতি গতি যখন অন্য কোনো বস্তুর সাপেক্ষে আমরা আলোচনা করি, সেই দ্বিতীয় বস্তুকে অর্থাৎ যার সাপেক্ষে গতি কিংবা স্থিতি আলোচনা করছি, সেই হচ্ছে আমাদের এই নির্দেশ বস্তু কিংবা রেফারেন্স বডি। এবং সেই রেফারেন্স বডি কিংবা নির্দেশ বস্তুর সঙ্গে আমরা বিভিন্ন অক্ষগুলো কল্পনা করি, যেমন তার সঙ্গে একটা তন্ত্র কিংবা একটা সিস্টেম, একটা সংস্থা জড়িয়ে আছে, যে সংস্থাগুলো কেমন হবে না সেগুলো একদম দৃঢ় হবে, এরকম আমরা কল্পনা করে নিই, তাকে আমরা বলি নির্দেশ তন্ত্র। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে হয়তো পরিষ্কার হবে। ট্রেনের মধ্যে এই বলের গতি আমি অনেকভাবে আলোচনা করতে পারি, কিন্তু সবচেয়ে সুবিধাজনক কি হবে? তো সেই সুবিধাজনক নির্দেশ তন্ত্রটাই গুরুত্বপূর্ণ, কারণ তার সাপেক্ষেই আমরা আলোচনা করব। অপশন তো অনেক কিছু আছে, খাতায় লিখতে হবে, সে পেন্সিলও লেখা যাবে, পেনেও লেখা যাবে, কিংবা অন্য কিছু দিয়েও হয়তো মার্কার দিয়েও লেখা যাবে। কিন্তু এই পরীক্ষা লিখবো, পরীক্ষা দেবো, পেন্সিল সহজে মোছা যাবে, তাহলে কি পেনে লিখবো? তাহলে মানে কি অপশন অনেক কিছু থাকতে পারে, কোনটা বেশি সুবিধাজনক হবে? সেই সুবিধাজনক নির্দেশতন্ত্রে বিবেচনা করতে হয় যার সাপেক্ষে সহজে ধারণা দেওয়া যাবে। যেরকম ট্রেনের ক্ষেত্রে, ট্রেনের মধ্যে বলের গতির ক্ষেত্রে, সেই বলের গতি ট্রেনকে যদি আমরা নির্দেশতন্ত্র ধরি বাইরে সবগুলোকে বাদ দিয়ে, তাহলেই কিন্তু সুবিধাজনক হবে। একইভাবে যদি ভূপৃষ্ঠে কোনো কিছু ঘটনা ঘটছে, তার যদি কোনো কিছু করি, তো ওই রাস্তায় দাঁড়িয়ে আছে দেখলে একটা বাস চলে গেল, একটা বাইক চলে গেল, তো সেই গতি নির্ধারণ করার সময় আমরা পৃথিবীকেই নির্দেশতন্ত্র হিসেবে ধরবো। কিংবা কোনো স্কুল, বাড়ি, রাস্তাঘাট কিছু দেখছি, একটা রাস্তা স্থির, সেটা কিন্তু পৃথিবীর সাপেক্ষে। আর যদি কিছু বলা না থাকে নির্দেশ বস্তুর কথা কি নির্দেশতন্ত্রের কথা, পৃথিবীকেই আমরা নির্দেশতন্ত্র হিসেবে ধরবো, কারণ আমরা তার সাপেক্ষেই বিবেচনা এখানে করছি। তো তোমরা পেজ নাম্বার 32-এ তোমাদের ছায়া প্রকাশনী বইতে, সেখানে দেখবে ট্রেন, মোটর গাড়ির গতি রয়েছে, চলন্ত ট্রেনের মধ্যে কোনো বস্তুর গতি রয়েছে। পৃথিবীর গতি নিয়ে আমি একটু আগেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে পৃথিবীর গতির ক্ষেত্রে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে পৃথিবীর গতি অবশ্যই সূর্যকে যদি আমরা নির্দেশতন্ত্র ধরি তাহলেই আলোচনা করতে সুবিধা হবে, কারণ পৃথিবী থেকে পৃথিবীর গতি আলোচনা করা কোনো লাভ নেই। তাহলে কার সাপেক্ষে করব? সৌরজগতের অংশ পৃথিবী, তাহলে সৌরজগতের হেড কিংবা সেন্টারে কে রয়েছে? সূর্য, তার সাপেক্ষে করাটাই সুবিধাজনক। এর মানে এটা নয় যে আমি অন্য কোনো বস্তু সাপেক্ষে করতে পারবো না, করতে তো অনেক কিছু সাপেক্ষেই করবো, অন্য গ্রহের সাপেক্ষেও মেরুগত করা যাবে, কিন্তু কোনো লাভ নেই। সুবিধাজনক যেটা সেটাই করতে হবে, যেটা নিয়ে অ্যানালাইসিস করতে সুবিধা হবে। তো এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। লাস্ট টপিক যেটা আমাদের এই ভিডিও, সেটা হচ্ছে এই সব স্থিতি বা গতি হচ্ছে আপেক্ষিক ব্যাপার। তার মানে কি? তোমরা হয়তো বললে স্যার এই বস্তু স্থির। সিম্পল একটা উদাহরণ দেবো আমি। একটা টেবিল আছে, টেবিলের উপর একটা বই রাখা আছে। আমি বললাম বইটা কেমন আছে? না স্যার বইটা টেবিলের উপরে স্থির আছে। কেন? টেবিলটা পৃথিবীতে আছে,
টেবিলটা পৃথিবীর সাপেক্ষে স্থির, তাই তোমরা বলছো, কিন্তু একটু ঘুর পথে ভেবে দেখো, সূর্যের সাপেক্ষে যখন এটা আলোচনা করবো তখন কিন্তু গতিশীল বলতে হবে। কারণ কি, সূর্যের চারদিকে পৃথিবী নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে, আবার সেই সূর্যও নিজে স্থির নয়। তার মানে যখনই আমি অন্য সাপেক্ষে নির্দেশ বস্তু পাল্টাচ্ছি, নির্দেশ ফ্রেম কিংবা নির্দেশ তন্ত্র পাল্টাচ্ছি, তখন কিন্তু কথোপকথন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমাদের লেখা কি বলার ধরনও চেঞ্জ হয়ে যাচ্ছে। আরো একটা ছোট্ট উদাহরণ দিই, একটা ট্রেনে বসে আমরা যাচ্ছি, পাশের ট্র্যাকে একই গতিবেগে আরেকটা ট্রেন যাচ্ছে। এবারে এ ট্রেন আর বি ট্রেন যদি নাম দিই, তাহলে এ ট্রেনের ব্যক্তি বি ট্রেনের দিকে দেখে যদি ভাববে কি আমরা দুজনেই তো স্থির আছি, কারণ একই গতিবেগে একই রুটে যাচ্ছে তারা। বাইরে যে রাস্তায় লোক দাঁড়িয়ে আছে সে কি ভাবছে, না আমি স্থির, এই দুটো ট্রেন গতিশীল, তাহলে কথা তো চেঞ্জ হয়ে গেল। একটু আগে তো ভাবছিল স্থির। আবার ভালো কথা ভেবে দেখো, গাছ স্থির আমরা জানি, কিন্তু যখন আমরা বাসে, ট্রেনে, বাইকে যাই তখন দেখছি কি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, গাছগুলো পিছনের দিকে ছুটছে, কি ঘর বাড়িগুলো পিছনের দিকে ছুটছে। কিন্তু সত্যি কি তাই? যে গাছের কাছে দাঁড়িয়ে আছে, কি রাস্তায় দাঁড়িয়ে আছে, সে কি ভাবছে, না গাছ স্থির, এরা বাইকে গেল, বাসে গেল, গাড়িতে গেল, এরা কিন্তু গতিশীল। তার মানে স্থিতি গতি কথাটা যে বলা হচ্ছে সেটা কার সাপেক্ষে সে নির্ধারণ করে দিচ্ছে যে সেটা গতিশীল অবস্থাকে বোঝাচ্ছে না স্থিতিশীল অবস্থাকে বোঝাচ্ছে। তার মানে গতি এবং স্থিতি কিন্তু সম্পূর্ণ আপেক্ষিক ব্যাপার। কোন নির্দেশ বস্তু কিংবা কোন নির্দেশ তন্ত্র কিংবা কোন এই নির্দেশ ফ্রেমের সাপেক্ষে কি নির্দেশ সংস্থার সাপেক্ষে বলা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ, কিংবা সেটা ঠিক করে দেয় সে স্থির কিংবা গতিশীল। তার মানে কোন চরম স্থিতি, কোন গতি এরকম কিছু নেই। যেটা স্থিতি একটা নির্দেশতন্ত্র থেকে মনে হচ্ছে, অন্য নির্দেশতন্ত্র দেখলে সেটা কিন্তু গতি মনে হবে। তো এই প্রসঙ্গে একটা বলা উচিত, পরে অবশ্য আমরা নিউটনের গতিসূত্র যখন পড়বো, মানে ফোর্থ চ্যাপ্টার, তখন আলোচনা করব। সেটা হচ্ছে যে এই নির্দেশতন্ত্র দু রকমের হয়, একটা হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্র, একটা হচ্ছে অজড়তীয় নির্দেশতন্ত্র। জড়তীয় নির্দেশতন্ত্র মানে হচ্ছে যে নির্দেশতন্ত্র স্থির আছে কিংবা যার বেগ শূন্য অথবা সে সমবেগে যাচ্ছে। তাহলে সমবেগে গেলে ত্বরণ শূন্য হয়ে যাবে, তখন তাকে জড়তীয় নির্দেশতন্ত্র বলা হয়। সেখানে নিউটনের সব সূত্রগুলো আমরা প্রয়োগ করতে পারবো। কিন্তু অজড়তীয় নির্দেশতন্ত্র মানে কি, সেটা প্রথমত স্থির নেই, তার একটা ত্বরণ থাকবে, সে সমবেগে নেই, সে অসমবেগে গেছে, তখন তাকে আমরা বলি অজড়তীয় নির্দেশতন্ত্র। আমাদের পৃথিবীতে কিন্তু অজড়তীয় নির্দেশতন্ত্র আমরা ধরতে পারি, কারণ হচ্ছে এর কিন্তু ত্বরণ থাকছে ইফেক্টিভ একটা। তো এটা একটু মাথায় তোমাদের রাখতে হবে। তো এখানে বেসিক কনসেপ্টের জন্য যেগুলো জিনিসগুলো ছিল সেগুলো সবগুলোই আমরা মোটামুটি আলোচনা করলাম। আশা করি তোমাদেরকে একটু হলেও বোঝাতে পেরেছি। যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা একটু কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার। আমরা নেক্সট ভিডিওতে এই নির্দেশতন্ত্রের যে প্রকারভেদ সেটা নিয়ে আলোচনা করব। সেখানে কার্টেজীয়, পোলার নির্দেশতন্ত্র, গোলীয় নির্দেশতন্ত্র এগুলো সম্বন্ধে বলবো। তো সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, মন দিয়ে পড়াশোনা করো। কারো কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই।